একটা বাচ্চার শক্তি কীরকম বলো তো? কান্না। বাচ্চার কিন্তু শক্তি হচ্ছে কান্না। বাচ্চা যদি জোরে কাঁদে, তার মাকে বাধ্য হতে হবে তার কাছে এসে তাকে সান্ত্বনা পাড়ানো, বাড়ির যে কেউ ছুটে যাবে, ছুটে যেতে হবে, তাহলে তার শক্তি ঠিক। সেইটা। আর নাক্ষত্রিক জায়গা থেকেই আলোচনা হবে। নবতারা চক্রে কোন কোন নক্ষত্র পেয়েছে সেটাও কিন্তু আমরা নক্ষত্রকে তুলবো। আর জ্যোতিষী রেডি হয়ে গেছে। গোবিন্দদা, তোমার পরীক্ষা আজ। বলো। বোঝা গেল? চিত্রাটা মঙ্গলের তারা, এবারে মঙ্গল তারাটা পেয়ে গেল, রাহু তার নিজের তারাটা পেয়ে গেল। তাইলে ইনারা ভালো জায়গায় তুখোড় হবেন, বড় বড় প্রশাসনিক ক্ষেত্র অলঙ্কৃত করবেন, দুঃসাহসিক কর্ম সেগুলোই তারা জয়লাভ করতে পারবেন। এক কথায় যুদ্ধ জয়ের প্রবৃত্তি আসবে। পজিটিভিটি এনাদের মধ্যে তখন একদম পরিপূর্ণ হচ্ছে। পরিপূর্ণতা। যিনি তার জীবনে বহু প্রেম করছেন, তিনি কি এটা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তিনি প্রত্যেকটা যখন সম্পর্ক ভাঙছে তার চোখে জল আসছে না? অথচ সোসাইটিতে তার বন্ধু বান্ধবী মহলে দেখা যাবে তার অন্য একটা নামকরণ হয়ে গেছে, সে এতগুলো প্রেম সম্পর্কের মধ্যে যাচ্ছে বলে। কিন্তু তার নিজের প্রত্যেকটা সম্পর্ক ভাঙার সাথে সাথে তার কিন্তু চোখে জল আসছে। তো এই জায়গাটায় এই যে গ্রহগত যে একটা প্রভাব এবং জীবনে সফলতার ক্ষেত্রে এই যে ইমোশনগুলো চটকে যাচ্ছে, পরবর্তীতে এই ছেলেটি বা এই মেয়েটি যখন তিনি বিবাহিত জীবনের ক্ষেত্রে যাচ্ছেন, তখনও তো এর প্রভাব তো অন্তত এই জীবনে এই শরীরে তিনি তো উতরে উঠতে পারবেন না। কেন? স্মৃতি বড় কঠিন জিনিস। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আশা করব পুরো এপিসোড জুড়ে আপনি থাকবেন। আর আমার আশা তখনই পূর্ণ হবে যদি আপনার জীবনের যেগুলো অজানা সত্যি কথা আছে, অজানা শেডস যেগুলো আছে, সেগুলো যদি আপনার কাছে তুলে ধরতে পারি, তাহলে আমার আশায় আপনি জল ঢালবেনও না। কেননা আপনার জীবনের যে সময়, তার তো একটা মূল্য আছে। তো স্বাভাবিক কারণে আমি চেষ্টা করব সত্য কথা বলার এবং অজানা শেডসগুলোকে তুলে নিয়ে আসার। আজকের এপিসোডের শুরুতে আরেকটা কথা বলে রাখি, এটা খুব ভালো, আপনার তাতে সময় বেঁচে যাবে। যদি আপনি আশা করেন যে অন্যান্য জ্যোতিষীদের মতো মিষ্টি মিষ্টি কথাবার্তা, আপনার মন ভোলানো কথাবার্তা বলা, যেখানে আপনি প্রশংসার যোগ্য না তা সত্ত্বেও আপনার প্রশংসা করা এবং আপনার বুকিং নেওয়া এবং আপনাকে ইত্যাদি ইত্যাদি ব্যবসায়িক প্রতিকার, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি ছক কষা, এটি আমার আপাতত রক্তে মেশেনি। আর আমার যিনি দিদিমণি আছেন, ওই যে যাকে প্রণাম জানালাম আর কি, মা নর্মদা, ঠেঙিয়ে সোজা করে দেবে আমাকে। তো আপনার তাতে কিছু যাবে আসবে না, আমার পাপের ভাগ তো আমাকেই ভোগ করতে হবে। তো স্বাভাবিক কারণে ওটি আমি পারবো না। তো যাদের মনে হবে যে না, কঠিন শব্দ হৃদয়ে ধাক্কা দেবে, তারা এপিসোড এখানেই স্কিপ করতে পারেন। তবে মঙ্গল আর রাহু যাদের জন্মছকে একত্রে বসে আছে আর অন্য কেউ সেক্ষেত্রে নেই, তাহলে আজকের এই এপিসোডে সত্যের জায়গা থেকে যা আলোচনা হবে শাস্ত্রীয়ভাবে চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে। আপনার জীবনে হোক বা আপনার পরিচিত কারোর যদি জন্মছক আপনি জানেন তার মঙ্গল রাহু বসে আছে, এর বাইরে তার জীবনকে আপনি দেখতে পাবেন না, মিলে যাবে। রবি ঠাকুরের একটা কবিতার লাইন মনে পড়ছে আজকে। গোবিন্দদা, বলো। রবি ঠাকুরের একটা কবিতার লাইন মনে পড়ছে। কবিতাটা হঠাৎ দেখা, তো সেক্ষেত্রে একটা লাইন ছিল যে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। একেবারে শেষের পংক্তির দিকে যদি চলে যাই আবার, তো একজন আরেকজনকে জিজ্ঞেস করছে যে আমাদের গেছে যে দিন,
একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। হুম। তো আরেকজন তখন আরেকটু ড্রামাটিক ভাবে, আরেকটু নাটকীয় ভাবে, খানিকটা দার্শনিক মনোভাব সংযুক্ত করে সে তখন উচ্চারণ করছে, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। তো আজকের এই এপিসোডে আমরা সেই রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, আমরা গভীর থেকে তারা তুলে নিয়ে আসব। আর নাক্ষত্রিক জায়গা থেকেই আলোচনা হবে। নবতারা চক্রে কোন কোন নক্ষত্র পেয়েছে সেটাও কিন্তু আমরা নক্ষত্রকে তুলবো। আর জ্যোতিষী রেডি হয়ে গেছে। গোবিন্দদা, তোমার পরীক্ষা আজ। বলো। তুলা লগ্ন, চলো পঞ্চমে যাই। প্রেমের জায়গা, আমরা প্রেম সফলতা ইত্যাদি ইত্যাদি তো দেখা যায়। তো এই যে প্রেমিক বা প্রেমিকা যারা এখন দেখছেন, যারা এখন কয়েকটি সন্তানের মাতা হতে পারেন, পিতাও হতে পারেন, তারা তাদের জীবনে একটু মেলাক। যাদের মঙ্গল এবং রাহু পঞ্চমে আছে, সেই পুরনো চিঠিপত্র কি তাদের জমানো এখনো আছে? মানে যারা চিঠির যুগের ছিল, যারা স্ক্রিনশটের যুগে এখন, তারা কি সেই স্ক্রিনশট জমিয়ে রেখেছে? একটু রাশি লগ্ন মিলিয়ে আলোচনাটা করলে হ্যাঁ, মাইক্রোফোনটা কাছে নাও, অবশ্যই সবাইকে ভালো লাগবে। একদম। বর্তমান যুগ ভাই পরিবর্তন হয়েছে, যুগ পরিবর্তন হয়েছে। আমি চিঠির যুগ থেকে স্ক্রিনশটে হ্যাঁ আসছি বলছি, কিন্তু। যুগ পরিবর্তন হওয়ার সুবাদে একটু যদি আমরা চলে যাই, পিছিয়ে চলে যাই, আমাদের ইতিহাসটাকে দেখি, তখন দেখা যাবে যে প্রেমগুলো ছিল না, সেম প্রেমগুলোর মধ্যে একটা আলাদা শক্তি নিহিত ছিল। কীরকম শক্তি? শক্তির ভাগ আছে। একটা বাচ্চার শক্তি কীরকম বলো তো? কান্না। বাচ্চার কিন্তু শক্তি হচ্ছে কান্না। বাচ্চা যদি জোরে কাঁদে, তার মাকে বাধ্য হতে হবে তার কাছে এসে তাকে সান্ত্বনা পাড়ানো, বাড়ির যে কেউ ছুটে যাবে, ছুটে যেতে হবে, তাহলে তার শক্তি সেইটা। সেখানে যে প্রেমের শক্তিটা কাজ করতো না, সে শক্তিটা ভাই হারিয়ে গেছে এখন। তাহলে এখন কি হয়েছে? এখন হচ্ছে সে একটা গদা কোথায় আছে না, ধর তক্তা মার পেরেক, এরকম একটা ভাষা আছে। আচ্ছা, মানে এখনকার তোমার উপর লোকজন কিন্তু রেগে যাবে। না না না, আমি সে রোগ লাগলো তো আমি তো সত্যি কথাটাই বলছি। আমি আমার জীবনের একটা প্রেমের কথা যদি বলি, আমি লোকের বলবো না। একটা প্রেম করতাম আমাদের সময় কেউ, সেটা যখন কোনো কারণে বাধ্যবাধকতার কাছে হারিয়ে যেত, হাউ হাউ করে কাঁদতাম। মানে আমি আমার সমকালীন কথা বলছি, যে প্রেমটা হারিয়ে গেল, হাউ হাউ করে কাঁদছি। আবার হারিয়ে গেল বলতে কিভাবে গেল না, প্রেমিকার কারণেও নয়, প্রেমিকের কারণেও নয়, সামাজিক হয়তো বাধ্যবাধকতার কারণে। আচ্ছা, উদাহরণ যদি ভালো একটা উদাহরণ দিতে করে বলো। ধরো আমি ব্রাহ্মণ, তুমি ধরো ক্ষত্রিয় কি বৈশ্য, যাই হোক। আচ্ছা, আমাদের কাছে প্রেম তো প্রথম জীবনে যে প্রেম আসে, সে তো নির্দিষ্ট নিয়ম মেনে আসে না, যে সে ব্রাহ্মণ আমি শূদ্র, সে ক্ষত্রিয়, এগুলো মেনে আসে না। প্রেমটা মন থেকে হয়ে যায়। তারপর অনুভূতি হতে হতে যখন 5 বছর 10 বছর কেটে গেল, যখন বুঝতে শিখলাম, অর্থাৎ আমার 14 থেকে শুরু হয়েছিল কি 15 থেকে শুরু হয়েছিল, 25-এ কিন্তু আমার অনুভূতি শক্তি বেড়েছে, মেয়েটির বা তারও অনুভূতি শক্তি বেড়েছে। যখন দুজনে বুঝতে পারলো যে এই প্রেম আমরা একে বাস্তব রূপ দিতে গেলেও সমাজ দিতে দেবে না, কারণ আজ থেকে তোমাকে 30 বছর 35 বছর 40 বছর আগের সমাজের কথা বলছি। বেশ। আচ্ছা, তখন কি হলো, নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে প্রেমটাকে ভাঙছে না হয়তো, কিন্তু দূরত্বটাকে দু জায়গায় দুজনকে স্থাপিত হতে হচ্ছে। বেশ গেল। তাতেও দেখা গেছে, আজকে আমার ক্লায়েন্টদের বলবো, 40 বছর পরেও দেখা গেলে হলে না, তাদের মধ্যে একটা মিষ্টতা আছে, কি কেমন আছো, অতিরিক্ত হয়তো নয়, সৌজন্যতার খাতিরে কি কেমন আছো। ওই কি একটা গান আছে না, যে দুজনে বসেছিলাম ওই কি পারে, আচ্ছা, সেদিন দুজনে, হ্যাঁ, আচ্ছা, কি একটা গাছের তলায় আচ্ছা আছে, গানটা বলো, খুব সুন্দর গান, খুব সুন্দর। পরে মনে এলে বলছি, আমি মনে পড়ছে না, কিন্তু আছে একটা গান। কাট্টু এখন এবার বর্তমানের প্রেমে চলে আসো। বর্তমানের প্রেম কি জানো, আমাকে এখানে রাহু তো যেতে হবে। বর্তমানের প্রেমটা কি আসছে বলো তো, রাহুটা তো পরপর গ্রাস করছে। হ্যাঁ, এখনকার হচ্ছে প্রেমটা করব চয়েস করে। এবারে কোনো কারণে যদি আমার নিয়মের বাইরে এক চরণ চলে যায়, তাইলে কিন্তু সে ব্রেকআপ। এখন ব্রেকআপটা দেখবে, ব্রেকআপ ভাষাটা আমি সদ্য শিখেছি ভাই। আচ্ছা, একদম সদ্য, সম্ভবত
দেড় দু বছর আগে কোনো কারণে ব্রেকআপ শব্দটার সাথে আমি প্রথম পরিচিত হই। মানে কিভাবে পরিচিত হয়েছিল যে মানে এই বয়সেও প্রেম এসেছিল, বুড়া বয়সে চূড়াকরণ হচ্ছিল, সেটা ব্রেকআপ হয়ে গেছে নাকি? না না, ওই মোবাইলে হঠাৎ একটা রিলস আসে, হ্যাঁ, দিয়ে হঠাৎ ব্রেকআপ, এই ব্রেকআপ এরকম বললো। আমি প্রথমে ব্রেকআপের মানে গভীর জায়গাটা বুঝতে পারিনি, সত্যি কথা বলছি, একদম এই মায়ের জায়গায় ব্রেকআপ জিনিসটা কি। তারপর এইরকম আলোচনা চক্রে চক্রে আমার অনুসন্ধিৎসু মন ঘাঁটছে যে ব্রেকআপ কথাটা মানেটা কি, কি অর্থে ব্যবহার করা হচ্ছে। ব্রেকআপ মানে ভেঙে ফেলা, কিন্তু কি হচ্ছে। তারপর দেখলাম এই ব্রেকআপ শব্দটা হচ্ছে তালাক শব্দের পরিপূরক। আচ্ছা, যাই হোক, এখন তাহলে তুমি যেটা বলতে চাইছো যে রাহুর প্রকোপের ফলে পঞ্চমে, হ্যাঁ রাহু এবং মঙ্গলের এই যে সংযুক্তিতে হ্যাঁ এখনকার যে প্রেম, হ্যাঁ। না তুমি তো কলিযুগের বাইরে নয় না। আর এটা একটা ব্যাপার থাকে যে আমাদের সেই সময় সব ভালো ছিল, এখন সব না, যেন না, সেটাও খারাপ হয়ে বলছি যাচ্ছে, না। সেটা হ্যাঁ প্রেমের প্রকৃতিটা বদলে, হ্যাঁ, না এটা ঠিক কথা যে বদলেছে। রামীচণ্ডী দাস নেই এখন। না, তোমার সময়ও ছিল না। না, আমি বলছি কি রামীচণ্ডী দাস নেই, তাহলে কবে রামীচণ্ডী দাসের প্রেম ছিল? গরম কড়াইয়ের মধ্যে পাড়ার লোকজন দেখে নেবে রামী কাপড় সেদ্ধ করছে, চণ্ডীদাস গেছে ওখানে, পাড়ার লোক ঘিরে ধরেছে, ধরবে বলে কি করলো তাকে রামী, না কাপড় কড়াইতে ঢুকিয়ে দিয়ে উপরে কাপড় দিয়ে তাকে জ্বালন মারছে নিচে। সেটাও একটা প্রেমের শক্তি ছিল তখনকার মতো। হ্যাঁ, তখন ওটা প্রেমের শক্তি ছিল, আমি ওটাই বলছি। আর ঠিক, আজকে ঠিক, প্রেমের ঠিক, ঠিক। শক্তি নেই ভাই। আজকে যদি কড়াইতে ঢুকিয়ে দেয় তাহলে সেদ্ধ হয়ে যাবে, হ্যাঁ। মানে সিদ্ধ প্রেম হলো আর কি। ভরতচন্দ্রের তো শুনেছো? না, পরে যাব ভরতচন্দ্রের দিকে। আমি এখন একটু এই জায়গায় ফিরে আসি। এখনকার প্রেম ঘটবে পঞ্চমে রাহু, বহু প্রেম আসবে জীবনে। পঞ্চমে রাহু এবং মঙ্গল, হ্যাঁ, তুলা লগ্নের জাতক বা জাতিকা, হ্যাঁ, তার জীবনে প্রথম কবে প্রেম আসবে আর সেই প্রেম সফলতার দিকে নিয়ে যাবে কিনা, এইটি হচ্ছে আমার দুটি প্রশ্ন। এখানে প্রেম অল্প বয়সে আসবে, অল্প বয়সেই আসবে। এক, প্রেম একাধিক আসবে। দুই, প্রেম বাস্তবায়িত হবে না। আচ্ছা, বেশ। কারণ 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 হ্যাঁ, আমি কারণ না কারণ। বলে দিলাম ঠিক, ঠিক, কারণ ঠিক। এত বড় সাবজেক্ট। রাহুর চাওয়া পাওয়া প্রচুর থাকবে। ঘরটা হচ্ছে শনির, সাত্ত্বিক প্রেম ব্যতীত উড়নচণ্ডী প্রেম টিকবে না। চাওয়া পাওয়া যেখানে প্রচুর থাকবে সেই প্রেম কিন্তু টিকবে না। আচ্ছা, বাস। যার লগ্ন ছকে এই রাহু এবং মঙ্গল পঞ্চমে আছেন, সেটা কি তারই চাওয়া পাওয়ার কারণে, নাকি তার জীবনে যিনি এসেছেন, অর্থাৎ এই মুহূর্তে জাতিকা তিনি দেখছেন বা জাতক দেখছেন, জাতিকা হলে অর্থাৎ মহিলা হলে তার জীবনে যে পুরুষটি এলো, প্রেমিক এলো, আর পুরুষ হলে তার জীবনে যে প্রেমিকাটি এলো, চাহিদাটা নিজের নাকি অন্যজনের চাহিদা? উভয়ের, প্রেমটা উভয়ের আসে, দুজনের চাহিদাটা দুই রকম হবে, কথাটা বুঝবে। এখানে কিন্তু এই ছকে বলবো ছেলে, যদি ছেলের চার্ট হয় এটা ছেলের চাহিদা বেশি হবে, মেয়ের চার্ট হলে মেয়ের চাহিদা বেশি হবে। যার চার্ট এটা, আচ্ছা, যার চার্ট তারই চাহিদাটা এখানে তারই বেশি চাহিদা হবে, বেশি বেশি আসবে। আচ্ছা, এখানে কিছুটা প্রশমন করবে এই পঞ্চমাধিপতি শনি। শনি। তিনি যদি ভালো ঘর পান, ভালো তারা পান, ভালো জায়গা পান, তাইলে কিন্তু তিনি বেশ কিছুটা এই জায়গাটাকে অবদমিত করবেন। এই যে অফুরন্ত চাহিদা, হ্যাঁ, দৈহিক মানসিক থেকে শুরু করে আর্থিক বা অন্যান্য যা ক্ষেত্র আছে, প্রেম থেকে যতটুকু একদম মানে চেটে পুটে নয়, নিংড়ে নেওয়া যায়, নিংড়ে চেটে এবারে পুছিয়ে নেওয়া, সেটাই চাইবে এ। আচ্ছা আচ্ছা। কিন্তু শনি সেখানে কিছুটা গার্ড করে দেবেন, এমন জায়গায় বসলেন ভালো ঘরে বসে দৃষ্টিটা রাখছেন তার নিজের ঘরে, তাহলে সেক্ষেত্রে প্রেম টিকে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, না তোমাকে এই যে গাধা পিটিয়ে ঘোড়া বানাবে। আচ্ছা আচ্ছা, না আমরা শুধু শুধু আমরা মঙ্গল এবং রাহু নিয়ে এখানে যেহেতু কথা উড়নচণ্ডীটা বলছি, আসবে ভাই, উড়নচণ্ডী আচ্ছা, আসবে, বেশ। প্রেম বা সার্থকতা পাওয়া। আসলে গ্রহগত জায়গা থেকে আমরা কিন্তু সবাই পুতুলের মতো। যিনি তার জীবনে বহু প্রেম করছেন, তিনি কি এটা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তিনি প্রত্যেকটা যখন সম্পর্ক ভাঙছে তার চোখে জল আসছে না? অথচ সোসাইটিতে তার বন্ধু বান্ধবী মহলে দেখা যাবে তার অন্য একটা নামকরণ হয়ে গেছে, সে এতগুলো প্রেম সম্পর্কের মধ্যে যাচ্ছে বলে, কিন্তু তার নিজের প্রত্যেকটা সম্পর্ক ভাঙার সাথে সাথে তার কিন্তু চোখে জল আসছে। তো এই জায়গাটায় এই যে গ্রহগত যে একটা প্রভাব,
এবং জীবনে সফলতার ক্ষেত্রে এই যে ইমোশনগুলো চটকে যাচ্ছে, পরবর্তীতে এই ছেলেটি বা এই মেয়েটি যখন তিনি বিবাহিত জীবনের ক্ষেত্রে যাচ্ছেন, তখনও তো এর প্রভাব তো অন্তত এই জীবনে, এই শরীরে তিনি তো উতরে উঠতে পারবেন না। কেন, স্মৃতি বড় কঠিন জিনিস। স্মৃতিকে এত সহজে কিন্তু এড়িয়ে যাওয়া যায় বলে যায় না। আমার অন্তত মনে হয় না। কেননা স্মৃতি তাহলে মানুষ তার 5 বছরের বা প্রথম প্রেমের যে বিষয়টা সেটাও ভুলে যেত, বা আপনি অতীতের কোনো ইনসিডেন্ট তাহলে ভুলে যেতে পারতেন, না, তাই না? স্মৃতিটা অনেক ক্ষেত্রে বলা হয় যে স্মৃতি দুর্বল না, কিছু কিছু স্মৃতি থেকে যায়। থেকে যায়, যায়। মানে চিঠি থেকে যাবে। হ্যাঁ, চিঠি থেকে যাবে। আচ্ছা, আমি স্ক্রিনশটের কথা কেন বলছিলাম জানো তো? চিঠি হচ্ছে একটা মানুষ যখন তিনি লিখছেন, তিনি জানেন যে এর উত্তর আমি কবে পাবো সেটা আমার ক্ষণটা জানা নেই। কিন্তু যখন স্ক্রিনশট থাকছে মেসেজ বক্সে, কটায় চিঠিটা পাঠিয়েছি আর কখনো রিপ্লাই দিয়েছে, আর কেন তাড়াতাড়ি রিপ্লাই আসছে না, যেহেতু এক্ষেত্রে আসার জায়গাটাও খুব সহজ, পাঠানোর জায়গাটাও সহজ, এবং এটা খানিকটা প্রমাণ সাপেক্ষে রেখে দেওয়া, এবং যিনি এই স্ক্রিনশট রাখছেন, যিনি নিজে জমাচ্ছেন, তিনি কিন্তু আবেগের জায়গা থেকে অতটা সহজভাবে নিজেকে প্রকাশ করছেন না। তিনি নিজেই প্রথম কিন্তু বিভ্রমটা তৈরি করছেন কমিউনিকেশনের জায়গায়। অবশ্যই। তিনি প্রমাণ সাপেক্ষে যেহেতু স্ক্রিনশট রাখছেন, তিনি কিন্তু প্রত্যেকটা শব্দের ভেতর, শব্দের মাধ্যমে যখন তার অনুভব প্রকাশ করছেন, তিনি হয়তো এত বুঝে শুনে করছেন না, কিন্তু এতটুকু মগজমারি তো মারছে যে ভাই আমিই লিখছি, কি লিখছি শব্দটাকে ঠিক করে লিখি, কেননা এটা আমার কাছে প্রমাণ থাকবে যে ও আমাকে এই কথা দিয়েছিল, এই ইত্যাদি ইত্যাদি। এই রকম জায়গা থেকে চলে যায় যেটা আইনি জায়গায়, যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইত্যাদি ইত্যাদি, সেই জায়গা থেকে আইনি ঝামেলা চলে গেল, ব্ল্যাকমেল করাকরি চলে গেল। যার পঞ্চমে মঙ্গল এবং রাহু আছে, তিনি ব্ল্যাকমেল করতে ছুটবেন, নাকি তাকে তার অপোজিট পার্সন ব্ল্যাকমেল করবে? না না, এরাই ছুটবে, এরাই ছুটবে। ধুরন্ধর ব্যক্তি, এরা ধুরন্ধর ব্যক্তি হবে। আচ্ছা, রাহু মঙ্গল বসে আছে, ধুরন্ধর ব্যক্তি হবে। আরে ভাই, চিঠি আগেকার চিঠি এখনকার চিঠি বদলে গেছে, ভাষা বদলে গেছে, ভাষা বদলে প্রকাশ গেছে। বদলে গেছে। হ্যাঁ, পূবের আলো ছাড়ি উত্তরে আমার বাড়ি গিয়া তুমি দেখিবে সেথায়, মেঘদূত কাব্যগ্রন্থ খোলো। মেঘের হাতে চিঠি পাঠাচ্ছে হ্যাঁ প্রেমিকা প্রেমিকের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা কাল্পনিক, একদম না। হ্যাঁ, ওটা কাব্য। কাব্য। আবার আমি তোমাকে ঘটনা বলি, ঠিক ঠিক ঠিক। আমি তো আমার ছোটবেলা দেখেছি, আমার বন্ধু বান্ধবদের দেখেছি, আমার বড়দাদের দেখেছি, মানে তখনকার যে আমাদের সিনিয়র, হ্যাঁ, মাটির ঢেলায় চিঠিকে লিখে রবার বা সুতো দিয়ে বেঁধে দূর থেকে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য জোরে ছুঁড়ে দিত। আচ্ছা, চিঠি দেওয়ার পদ্ধতি, সেটাকে সে খুলে কতক্ষণ না পড়ছে ততক্ষণ যেন তার হিয়া শান্তি পাচ্ছে না। আচ্ছা, সেটাকে পড়ে একবার নয়, একাধিকবার পড়ে সেটাকে আবার মানে সুরক্ষিত, গচ্ছিত, মানে একটা সম্পদ, বরং সোনার কানের দুলটা অন্য জায়গায় পড়ে থাক, এই চিঠিটাকে কিন্তু খুব সুন্দরভাবে আলমারির মধ্যে রাখতো, যেন 5 বছর পরেও একবার পড়তে ইচ্ছে হয়। অসাধারণ। আসলে দেখুন, মানে যার জন্মছকে আছে তার এখন হয়তো রাগগোসা হবে, আপনাকে রাগগোসা করানোর জন্য এই আলোচনা হচ্ছে না। আপনি তো জীবনে কষ্ট পাচ্ছেন না, তো সেই কষ্ট থেকে মুক্তি পাবেন কি করে? মঙ্গল এবং রাহু, এনাদের যে প্রবৃত্তি, এই প্রবৃত্তি আপনাকে কোথায় ছোটাচ্ছে, কোথায় বিভ্রম তৈরি করছে? ঘুমটা ভাঙাবে কে? ওটার ঠেকা আমি নিয়ে বসে আছি। তাতে আমার সাবস্ক্রাইবার কম হয়ে যাবে, তাতে সাবস্ক্রাইবার কম হয়ে যাবে, এপিসোড শেয়ার হয়তো কম হয়ে যাবে, ভিউজ কম হয়ে যাবে, ডেফিনেটলি। অনেকে সাবস্ক্রাইব করছেও না আজকাল, কিন্তু সত্য থেকে মুখ ফেরাবো না। আপনি এখন যে বয়সে দাঁড়িয়ে আজকের এই এপিসোডটি দেখছেন, এখন যদি আপনার কাছে অন্তত একটু ধাক্কা যায়, এই কথাগুলো আপনাকে একটু যদি নড়িয়ে দেয়, বাস্তবে ফিরিয়ে নিয়ে আসে, কে বলতে পারে আপনার জীবনের পট বদলে যাবে? আমাদের মধ্যেও ত্রুটি আছে, আমরাও মানুষ, নইলে তো দেবতা হয়ে যেতাম। আমরা নিজেরাও যেমন নিজেদের ভেতর খুঁজছি আত্মশুদ্ধির জায়গায়, আপনাদেরকেও সেই পথের পথিক করার চেষ্টা করছে। পরবর্তী প্রসঙ্গ, আমি চলে যাচ্ছি একেবারে লগ্নে, মঙ্গল এবং রাহু। ইনি মানুষ হিসেবে কতখানি শান্তি, কতখানি সুখ,
নিজে ইনি অর্জন করতে পারবেন? প্রথমত উনি শান্ত নন, অশান্ত। উনার চাওয়া পাওয়ার দিকটা প্রচুর থাকবে, কাম উত্তেজনা থাকবে প্রচুর, অর্থাৎ রিপু একটা তার উপর ভর করবে। এবারে সেই জায়গায় যার উপর ষড়রিপুর একটা প্রভাব থাকে না, ষড়রিপুর মধ্যে কাম তো সর্বশ্রেষ্ঠ রিপু, ক্ষতিকারক, সেটা যার মধ্যে প্রাবল্য দেখা দেবে না, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে অন্যান্য জিনিসগুলোকে ভাই বিগড়াবে, পরিষ্কার কথা। অর্থাৎ শরীরের যা যা বিষয় সেগুলোকে খারাপ করবে, উত্তেজনা বৃদ্ধি করবে, রাগ বৃদ্ধি করবে এই জায়গায়। তবে এখানে আর একটা প্লাসও আছে, উনি যদি চেষ্টা করেন কিছুটা কর্মের দিকে যখন আলোচনা হবে জিজ্ঞেস করবেন কিছু কিছু কর্ম। না চলো না কর্ম ধরেই নি, দশম ঘরে হ্যাঁ, জায়গাটা ধরে নি। উনি কর্মের জায়গায় যদি সচেতন না হন হুম। তাইলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন উনি। আর যদি উনি মানে লগ্নে বসে থাকা অবস্থায় কি না, কর্মস্থলের কথা না, বলছি। তুমি তো লগ্নের আর বসে আছে লগ্নে এখন। বসে থাকলে উনি যদি দু একটা জায়গাকে বাছার চেষ্টা করেন, হ্যাঁ, শৌখিন কাজের জায়গাটাকে আচ্ছা। বাছার চেষ্টা করেন, একটু দূর জায়গাটাকে বাছার চেষ্টা করেন, তাইলে কিন্তু অনেকটা সফলতা আসার সম্ভাবনা আছে। আচ্ছা, মানে এটা তাহলে প্লাস পয়েন্ট হচ্ছে যে উনার বিজনেসের জায়গাটা বা কর্মের জায়গাটা বাড়ি থেকে যদি দূরে হয় এবং শৌখিন কোনো কাজকর্মের সাথে যদি থাকেন, শৌখিন কাজকর্ম মানে শুক্রের ঘর তো এটা, একদম তাই। যার জন্য অনেকে গান বাজনা ভালোবাসে, অনেকে অভিনয় ভালোবাসে, অনেকে চিত্র আঁকতে ভালোবাসে, শিল্পকলা ভালোবাসে, মার্কেটিং এর কাজটা সেটাও একটা শৌখিন কাজ, মানুষের সাথে কথা বলা। হ্যাঁ অবশ্যই, কেন রাহু বসে আছে না, কমিউনিকেশনটা দেখবে। সেটাই বলছি, সেটা করতে পারে, তাইলে কিন্তু একটা ভালো জিনিস। আবার আছে এই জায়গায় যদি তারা সাপোর্ট করে, তারা হ্যাঁ, মানে তুমি নবতারা, ওই যে তারা বলছিলাম, নবতারাটা একটু বলো। নবতারা চক্রে দেখো তুলা রাশিতে একটা চিত্রা আছে, একটা সাতী আছে, একটা বিশাখা আছে। তো এই যে দুটো কিন্তু দেখো, একটা রাহুর তারা, একটা মঙ্গলের তারা, বোঝা গেল? চিত্রাটা মঙ্গলের তারা, এবারে মঙ্গল তারাটা পেয়ে গেল, রাহু তার নিজের তারাটা পেয়ে গেল, তাইলে ইনারা ভালো জায়গায় তুখোড় হবেন, বড় বড় প্রশাসনিক ক্ষেত্র অলঙ্কৃত করবেন, দুঃসাহসিক কর্ম সেগুলোই তারা জয়লাভ করতে পারবেন। এক কথায় যুদ্ধ জয়ের প্রবৃত্তি আসবে, পজিটিভিটি এনাদের মধ্যে তখন একদম পরিপূর্ণ। আচ্ছা, আপনাদের জন্মছকে যে কোনো একটি ঘরেই কিন্তু রাহু আর মঙ্গল হবে, কেন 9টা তো গ্রহ, আর কেউ দুটো দুটো করে পায় না, একটি একটি করেই পায়। তো যে কোনো একটা ঘর, অর্থাৎ এই মুহূর্তে আমরা লগ্ন থেকে বললাম, এর আগে আমরা পঞ্চমে চলে গেছিলাম। আচ্ছা, এবারে আমি চলে যাব সপ্তমের জায়গায়। হ্যাঁ, এক্ষেত্রে তুমি শুধু ব্যবসা বলো, কেন এটা বিবাহিত জায়গা ও বুঝে গেছে সবাই, মগজমারি আছে। সপ্তমের জায়গায় তুমি ব্যবসার জায়গাটুকুকে আমাকে শুধু বলো। খুব ভালো ব্যবসায়ী হবে, খুব ভালো ব্যবসায়ী হবে, খুব ভালো, উনি ব্যবসাদার, খুব ভালো ব্যবসাদার। আরো বলি, একটু ইঙ্গিত দিয়ে দিই, যদি উনারা জমি জায়গা এই সংক্রান্ত ব্যবসা করেন তাহলে তো কথাই নেই। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের লগ্ন চার্ট যেটা, যাদের জন্ম তারিখ জন্ম সময় আছে সেইটা দেখে নেওয়ার ব্যাপার আছে, কেননা কর্মের জায়গাটা ডিসাইড করার ক্ষেত্রে, মানে ব্যবসার জায়গাটা ডিসাইড করার ক্ষেত্রে বাকি কি সংযোগগুলো আছে সেটা দেখতে হবে। অনেক কিছু দেখা গেল ওনার ঋণ নিলে ব্যবসা ডুবে যাবে, সেরকম দেখা গেল উনি ঋণ নিয়ে নিলেন বিজনেস করতে গিয়ে, তুমি ভালো যাবে শুনে ওটা দেখিয়ে নেবেন। না, তারপরে ওই ব্যবসাধিপতি উনি বা বসলেন ওখানে, কি ধরনের ব্যবসা করতে হবে, একটা তো বললাম, আরো তো 10টা বেরিয়ে আসবে, সেগুলো তো পরপর আলোচনায় প্রকাশ পাবে না। নক্ষত্র অনুসারে ব্যবসা চেঞ্জ হয় ভাই, ব্যবসা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, চতুর্থের জায়গায় মঙ্গল এবং রাহু বসে আছে, পারিবারিক জায়গায় সুখ শান্তি বা পারিবারিক সহযোগিতাতে উনি কতটা উনি অধিকারী হচ্ছেন? সবচেয়ে যদি অঙ্গারক যোগ কোথাও ভালো ফল দেয়, এখানটায় ভালো দেয়, বা একটু রাহুটাকে আপনাদের বিবেচনা করে নিতে হবে, দেখে নিতে হবে। মঙ্গলের উচ্চস্থল চতুর্থ ঘর আপনার লগ্ন সাপেক্ষে, মানে উনার হাত দিয়ে ঘর বাড়ি তৈরি হবে, উনার দ্বারাই যানবাহন ক্রয় বিক্রয় হবে, গাড়ি ব্যবসা যদি চলে উনি যদি সেটাকে কন্ট্রোল করেন, খুব ভালো ডেভেলপ করবে। হ্যাঁ, তবে একটি ক্ষেত্র উনাকে কিন্তু পরিবার থেকে দূরে নিয়ে যাবে। যা বাবা, উনি বাড়ি বানিয়ে পরিবার থেকে উনি দূরে থাকছেন, বাড়িটা বানানোর জন্যই হয়তো দূরে থাকতে হয়েছে, বাড়ি বানানোর পরে বাড়িতে ফিরে আসছেন, সে তো একটা পিরিয়ড চলে গেলে তো আসবে না। অঙ্গারক যোগটা ফল কখন দেয়? দশা অন্তর্দশায়, দশা অন্তর্দশা, আর কালপুরুষ চক্রে গোচরে যখন ঘটছে তখন এখানকার বাল্বটা, যেখানে ওই মাসিক রাশি ফলে আমরা গোচর নিয়ে কথা বলি, সেই জায়গাগুলোতে সবসময় তো আর এটার ফল দেবে না। একদম তাই।
আচ্ছা, এই যে মঙ্গলের জায়গা থেকে, এটা আউট অফ এপিসোড জাস্ট বলে রাখছি, যারা ধরুন কারোর দেখা যাবে একা চতুর্থে মঙ্গল আছে বা লগ্নে মঙ্গল বসে আছে, এছাড়া আপনার সপ্তমে মঙ্গল আছে, অষ্টমে মঙ্গল আছে, দ্বাদশে মঙ্গল আছে, একা একা মঙ্গল আছে, সেক্ষেত্রে আমরা ভৌমযোগের ওপর এপিসোড দাদা শ্যুট করে রেখেছে, চ্যানেলে আছে, আপনি সেটা দেখে নেবেন। আচ্ছা, আমি একটু খালি বলে নিই, তুমি তারপর বলবে। এই জায়গায় একটা জিনিস স্মরণ করিয়ে নিই, সব এপিসোডে বলা যায় না, হয় না। এই যোগকে কোনো কোনো শাস্ত্রে ছন্ন ছাড়া যোগ বলা হয়েছে। হুম। কোথাও যদি ছন্ন ছাড়া শব্দটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অঙ্গারক যোগ। অঙ্গারক যোগ। আচ্ছা, অষ্টম স্থানে মঙ্গল এবং রাহু জন্মছকে ওনার আছে, কি ফল দিচ্ছে? ভালো ফল দেবে। অষ্টম স্থানে, অষ্টমে ভালো ফল দেবে। কিন্তু অষ্টম তো বাধা বিপত্তি মারক এইসব সব কিছু সত্ত্বেও রাহুর ক্ষেত্রটা, এখানটা রাহুর একটা ভালো বন্ধুর জায়গা। আচ্ছা। হ্যাঁ, আর মঙ্গলের যদি খুব নয়, একটা কি হচ্ছে, একটা লোভ বশবর্তী হবে, রাহু কিন্তু সেটাই জাগরিত করবে। তবে রাহু শুক্র পরস্পর বন্ধু, তো এরা দেখবে, ওই যে বললাম দূর দূর শব্দটা তোমাকে এতক্ষণ কেন বলছিলাম বলো তো, এই যে লগ্নের আর অষ্টমের একই তো অধিপতি, যার জন্য তোমাকে দূর দূর কথাটা বলছিলাম। এবারে এখন দূরেই তুমি পৌঁছে গেলে, যার জন্য বললাম যে দূর থেকেই ওদের একটা ডেভেলপমেন্ট যোগ তৈরি হয়ে যাবে। তবে 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 দু একটা ক্ষেত্রে সাবধান, লোভটাকে সম্বরণ করতে হবে, না হলে কিন্তু ক্ষয়ক্ষতি, ধ্বংস, অপবাদ, অপযশ থাকবে। রাহু বসে আছে তো, আর যাদের রাহু আছে, এই যে আমরা কথা বলছি না, যাদের রাহু আছে, আপনাদেরকে প্রতিকার তো দূরের কথা, যোগাযোগ করার ক্ষেত্রেই রাহুই আটকাবে যোগাযোগ করার ক্ষেত্রে। যে আমি আমার জীবনের সত্যটা জানি, আমাকে নিজেকে একটু জেনে নিয়ে, আচ্ছা কোন কোন জায়গাটা ঠিক করতে হবে, সেই জায়গাগুলো ঠিক করি, রাহুই আপনাকে যোগাযোগ করতে দেবে না। কেননা সে তার ফল দিচ্ছে, সে তার রোল প্লে করছে আপনার জীবনে, তার কাজ হচ্ছে আপনাকে ভ্রমিত করে রাখা, তো সে আপনাকে ভ্রমিত করেই রাখবে, এ স্বাভাবিক। যার জন্য অঙ্গারক হওয়া মানে যত ভালো জায়গা থাক, হ্যাঁ, রাহুকে একবার চেক করিয়ে নিতে হয়, এটাই তার নিয়ম। হ্যাঁ, ওটাই আর কি। মানে এই যে ধরো আমি দ্বাদশ ঘরের কথা এখন জিজ্ঞেস করব, যে মঙ্গল আর রাহু বসে থাকলে কি হচ্ছে, ওখানে আধ্যাত্মিক যে উপলব্ধি, সেই উপলব্ধি তো 2 টাকা 5 টাকায় আসবে না, ওনার রক্ত বেচে সেই উপলব্ধি আসতে হবে, আয়ু বেচে সেই উপলব্ধি আসতে হবে। মানে জীবনের মগজমারির পর মগজমারি, তারপর যদি 4 বার আরো মগজমারি শব্দ বলি কম পড়ে যাবে, এত মগজমারি আপনি আপনার জীবনে পাবেন। এই জায়গায় দ্বাদশ বলছো, দ্বাদশে ভালো ফল দেয় না। অ্যাক্সিডেন্টাল যোগ, রোগ ভোগ কী ধরনের জানো? এটা পৃথ্বী রাশির ঘর। হ্যাঁ, এখানে হাড় চামড়া এই জাতীয় জায়গার উপর একটা প্রভাব ফেলবে, এই জায়গার রোগ ভোগ দেখা দেবে, হসপিটাল নিয়ে যাবে ওখানে। হ্যাঁ, কিছু দূরবর্তী যে কাজগুলো, অনেক সময় তো দূরের কাজ হয় কিছু তোমার জীবনে, সব সময় তো কাছের কাজ নয়, দেখবে দূরবর্তী কাজগুলোকে স্টে করিয়ে দেবে। মানে ধরো এই মুহূর্তে উনি বাড়ি টাড়ি করেছেন শহরে, গ্রামে সেখানে হয়তো জায়গা জমি বিক্রি টিক্রি বা কিছু একটা লিটিগেশন আছে, সে চলতেই থাকবে। কি হচ্ছে, ধরো বাড়ি, একটা আমি উদাহরণ দিচ্ছি, একটা বাড়ি বানাচ্ছেন কোথাও, বাড়িটা কিছুটা আরম্ভ হয়ে গেল, হঠাৎ কোনো ঝামেলায় 3 বছর বন্ধ, স্টে। মানে বাধা তো আসবেই এইরকম ভাবে। হ্যাঁ, বাধাটা আসবে, স্টে করে দেবে, জায়গাটাকে স্টে করে দেবে কিছুদিনের জন্য। তারপর সেটা ঝামেলাটা হলো, ঝামেলাটাকে অতিক্রম করে আবার চললো, তার মানে সে পিরিয়ডটা তখন পেরিয়ে গেল। কথাটা বোঝা গেল? এই যে অঙ্গারকের যে ফলদানের পিরিয়ডটা পেরিয়ে গেল, এইরকম কিছুদিনের জন্য তাকে হয়তো দেখা যাবে আইন নিয়ে কচকচাতে হবে প্রচুর। না, এইগুলো ধরো কেউ যদি আগে থেকে সমাধান করে রাখে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে সমাধানের জায়গা বলি, সমাধান এত সহজ না। আমরা যে ধরনের প্রতিকার দিই, যারা অনেক মুসলিম ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা ওই গ্রহের প্রতিকার দিই, আর যারা হিন্দু আছে তাদেরকে আমরা কিন্তু আমাদের দেবীর কবচ দিই। 2 ক্ষেত্রেই নিয়ম আছে, সেই নিয়ম তাকে পালন করতে হবে। নিয়ম না পালন করলে আপনি ফল পাবেন না। মানে এখানে এই যে দেখবেন আমাদের এপিসোডে এমনিতেই জ্যোতিষীর খুব মহিমামণ্ডন চলছে ইত্যাদি ইত্যাদি, আমি করি না ওই কারণে। কেননা জ্যোতিষী এখানে কি, আপনার মতোই মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, তো আমরা তো কেউ দেবত্বের জায়গায় নেই বা কেউ অ্যাঞ্জেলের জায়গাতেও আমরা নেই। তো এক্ষেত্রে ঈশ্বরীয় যে কৃপা, গ্রহেদের যে কৃপা, তার জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। সেই সূত্রে আপনি
কবচ বলুন যাই বলুন সেই প্রতিকারগুলো আপনি করছেন, যদি আপনার করার ইচ্ছা হয়। যদিও আপনার করার ইচ্ছা হবে না, কেননা রাহু আছে, ও বেটা করতে দেবে না। অন্তত সত্যিটা জেনে যান। সেই কারণেই আমরা সত্যের উপর দাঁড়িয়ে আলোচনা করছি। তো যাই হোক, মোটামুটি যে জায়গাটায় আমি ফিরে যাচ্ছি সেটা হচ্ছে যে জেল যাত্রার যে জায়গাটা তুমি বলছো, মূলত কোন জায়গা থেকে ওনার জীবনে জেল যাত্রাটাকে টেনে নিয়ে আসবে? কেননা ওটা তো বুধের ঘর, নবমের যে জায়গা, ভাগ্যের যে জায়গা, তো ভাগ্যের বিড়ম্বনাটা ঘটবে কিভাবে? ওনার অতিরিক্ত উদ্দীপক কাজকর্ম, মাইক্রোফোন হ্যাঁ, অতিরিক্ত উদ্দীপক কাজকর্ম, হুম, উত্তেজনাপূর্ণ কাজকর্ম। সেটা কি? কি কি তুমি বুঝতে পারছো না? উদ্দীপক আচ্ছা, যাই হোক, কাজকর্ম, বুঝে গেছি। উত্তেজনাপূর্ণ কাজকর্ম জানো না? আচ্ছা, বুঝে গেছি, চলো। হ্যাঁ, এই জায়গায় জড়িয়ে দেবে। আবার রাহু কি করবে বলো তো? হঠকারী কিছু কাজ সেগুলা করাবে। উত্তেজনা উদ্দীপনার জায়গার থেকেও আরো আছে হঠকারী কাজ। হ্যাঁ, কিচ্ছু জানলো না, কিচ্ছু শুনলো না। একজন লোক যাচ্ছে, একজনের সাথে বচসা হচ্ছে, কোনো কারণে সেই ভদ্রলোক মিথ্যে বলছে, হয়তো তার পুরনো শত্রুতা ছিল, বলছে ও আমার পকেট মারি করে নিয়েছে। ও কিছু বুঝবে না, দমদাম করে লাগিয়ে দেবে। তারপর দেখা যাবে নটা উল্টে সে একজন ভদ্রলোক, অন্য কারণে এর সাথে সমস্যা ছিল, কিন্তু সে রাস্তায় পেয়ে বচাসা হয়েছে, লোকের হাতে মার খাওয়ানোর জন্য এই ঘটনা ঘটেছে, এ গিয়ে দুম করে চাপিয়ে দেবে যে অটোকারী ভাব। তারপর এই জড়িয়ে গেল সেখানে, এই ঘটনা ঘটবে। মানে একটা উদাহরণ দিলাম, এইরকম ঘটনা উটকো ঘটনায় জড়াবে, আবার নিজের কৃত কিছু ঘটনায়ও জড়াবে। আচ্ছা, মানে যেমন অপবাদ অপমান আসবে, যা উনি ঘটাননি, হ্যাঁ, আবার সেটাও কিছু আসবে, জিনিস ওনার দ্বারাই ঘটে যাবে। ঘটে যাবে কিছুটা হীন বুদ্ধি, জড় বুদ্ধির কারণে। বেশ, আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিই। আপনারা তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে সেটা আপনারা শুনবেন, আলাদা করে প্লেলিস্ট বানিয়ে রেখেছি। জীবনটাকে আলাদাভাবে চিনতে পারবেন, আর মা আপনার জীবন বদলে দেবে। আপনি শুনতে শুরু করলেই বুঝতে পারবেন আমার জীবন বদলেছে, আপনার জীবনও বদলাবে। আগামী এপিসোডে আপনার সাথে আবার আমার দেখা হবে। আমরা এইভাবেই দেখা সাক্ষাৎ আমাদের চলতে থাকবে। আমরা নিজেদের জীবনের এই যে কালপুরুষ চক্রে 12টা দিক আছে, সব কটা দিকে আমাদেরকে পূর্ণ হতে হবে। এটা শুধু খোঁজবিন চলছে যে আমার জীবনে কি আছে, আপনি সেটা খুঁজুন। সেক্ষেত্রে গোবিন্দদার হেল্প আপনাকে নিতে হতে পারে, আপনি যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে নাম্বার আছে। আর যাদের মনে হচ্ছে যে ফ্রি অফ কস্ট খোঁজাখুঁজি হবে না, এটা পরিষেবা, আপনাকে ফিস দিতে হবে। আর যাদের এটাও মনে হয় অনেকের মগজমারি যে আপনাদেরকে ফিস দেওয়ার পর আপনারা তো ফোনে ফোনে পরিষেবা দেবেন, সন্দেহ যার আছে প্লিজ 100 হাত দূরে থাকুন। আপনার সন্দেহ নিরসন আপনিই করতে পারছেন না, আর আমি কি করে দেবো আপনাকে, তাই না? চলুন, নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।